বাংলাদেশের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপি রেশিও হিসেবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসেবে বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যাটের অনেক ভ্যারিং রেট ছিল, কিছু কিছু ক্ষেত্রে 3%, কিছু কিছু ক্ষেত্রে আরো একটু বেশি। পুরোটাকে আমরাও চাচ্ছি যে একটা সিম্পলিফাই 15%-এ আনতে, যাতে এতে যেটা হয় যে এক ধরনের সিম্পলিফিকেশন হয়। সিম্পলিফিকেশন হলে যেটা লাভ হয় সেটা হচ্ছে যে এখানে লিকেজটা কমে আসে। লিকেজটাকে কমানোটা আমাদের খুব দরকার। আরেকটা হচ্ছে যে গভর্নমেন্টে আসার পরের থেকে আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের খরচটা কত কমানো যায়। যখন বিদেশ যাচ্ছেন, আগে যখন 250-300 জনের বহর নিয়ে যেত, আমাদের এখানে বেয়ারলি এটা 40-50 জনের উপরে উঠেই না। এবং তাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা সিকিউরিটিটা যেহেতু আমাদের দেখতে হয়, সিকিউরিটির এসপেক্টেই আমরা বেশি সংখ্যক লোক যাচ্ছেন। কিন্তু এটা আগে যেটা ছিল, এবং আগে আপনি দেখেন যে আমরা যে ইকোনমিকটা ইনহেরিট করছি, আপনি দেখেন কি কি সব জায়গায় অপচয় করা হয়েছে। আপনি একটা কর্ণফুলী টানেলের নিচে দিয়ে আপনি একটা টানেল করলেন, করে ওই পারে যে সাইফুজ্জামান চৌধুরী যাবেন, ওই পারে যে তিনি রেস্ট নেবেন, সেই জন্য 450 কোটি টাকা দিয়ে উনি হোটেল করে 7 স্টার হোটেল করেছেন। এটা কার টাকায়? সাইফুজ্জামান চৌধুরীর তো আত্মীয় স্বজনের টাকায় না, এটা মানুষের, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা। এরকম অপচয় আপনারা যদি দেখেন, এটা পুরো খুব ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ, যেটা দেবপ্রিয় ভট্টাচার্য যেটার অথর করেছেন আরকে সহ, আপনার পুরোটা যদি পড়েন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনি পুরোটা পড়বেন, কিভাবে জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন। তার কিছু নমুনা এখন আপনার ব্রিটিশ প্রেসে দেখছেন। প্রথম কথা হচ্ছে যে আইএমএফ এর যেটা কথা বললেন, আমাদের এখানেও তো ইকোনমিস্টরা আছেন, ঠিক না? আমরা আইএমএফ এর কথাটাই বা কেন নিব? তারাও তো বুঝছেন যে কি কাজটা করতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি খুবই দরকার। আপনার যদি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি না থাকে, আপনি নিজেই দেখবেন যে না, আপনার টাকার মান কমে যাচ্ছে। আপনার 120 টাকা ডলার, এখন আপনি 125 টাকায় ডলার কিনছেন, একটা সময় আসবে আপনার 190 টাকা দিয়ে কিনতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিওটা, ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। এটা এমন জায়গায় চলে গেছে সেটা আর সাস্টেনেবল না। সেটা আসলে সত্যিকার অর্থে এই জায়গাটা সব, এটা যে কোনো যিনি ম্যাক্রো ইকোনমি খুব ভালো বুঝেন, ইনি এই বলবে যে না, তোমাদের ট্যাক্সের জায়গাটা। আপনি দেখেন না, 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। এই খরচটা তো আমার মেটাতে হবে, ঠিক না? তো সেই জন্য আসলে আপনি যেটা বলছেন সেটা আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন, বাট আমাদের যারা ইকোনমিস্ট, আমাদের যিনি সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর, উনি খুবই ভালো বুঝেন। আমাদের যিনি ফাইন্যান্স অ্যাডভাইজার আছেন, উনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন, উনি এগুলো খুব ভালো বুঝেন। আমাদের যারা পুরো ইকোনমিক টিম, আমি বলবো যে বাংলাদেশের বেস্ট ইকোনমিক টিম হিস্ট্রিতে, তারা তো সেভাবে তারা তাদের প্ল্যানিংটা ডিভাইস করছে, কিভাবে প্ল্যান করবে। তো আর একটা যেটা বললেন যে সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদের অ্যাডভাইজার মহোদয় ফজলুল কবির খান কিন্তু বলেছেন। হ্যাঁ, আর সত্যিকার অর্থে যে আপনি যে জ্বালানির যে সাইডটা বললেন না, এটা একটা ফ্যাক্টরি বা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা যেখানে এটা ইউজ হয়, তার খুবই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে জ্বালানি। হ্যাঁ, তো সেই জায়গাটায় আসলে গ্লোবাল মার্কেটে যা রেট, সেই জায়গাটা থেকে এটা রেশনালাইজ করা হচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে এতে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর আসলে তার কম্পিটিটিভনেস এটা বাড়বে। আমরা চাই যে তারা গ্লোবালি কম্পিটিটিভ হোক। অজনপ্রিয় হওয়ার তো আমি কোনো কোশ্চেনই দেখছি না। অজনপ্রিয়, বরঞ্চ সরকার বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে। এবং আমারই মনে হয় যে এটা সাংবাদিকদের কর্তব্য এই বিষয়টা মানুষকে আরো বোঝানো, যে আসলে কেন করেছেন, প্রেক্ষাপটটা কি, এটা জানানোটা খুব আমার মনে হয় যে এটা আমাদের সবারই কর্তব্য।
আমরা অনেক পপুলিস্ট কথা বলতে পারি, কিন্তু পপুলিস্ট হওয়ার চেয়েও আমার মনে হয় যে রিয়ালিটিটা কি, আপনি যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, আপনি দেখেন না কোথায় কোথায় অপচয়টা হয়েছে। এটা তো মানে ইয়ত্তা নাই। আপনি একটা রেল লাইন করেছেন, সেখানে দিনে মাত্র একটা ট্রেন চলে, ঠিক না? আপনার ওই সময় আসলে আপনি একের পরে যে টানেলটার কোনো দরকারই ছিল না। এখন প্রতিদিন আমার কত লক্ষ টাকা, এটা তো হিসাব হচ্ছে কত লক্ষ টাকা আমার খরচ দিতে হচ্ছে। আর এছাড়া তো ভ্যানিটি প্রজেক্ট কত, ঠিক না? আর সাথে তো চুরি ছিলই, আপনি পিয়ন থেকে আর শেখ পরিবার থেকে কে না চুরি করে নাই। তো সেই জায়গায় আসলে আমরা চাচ্ছি যে একটা ফিনান্সিয়াল একটা হেলথটাকে স্ট্যাবল করতে, ঠিক করতে, এবং এটা বাংলাদেশের জন্য এটা আমার মনে হয় যে এটা ভালো হবে না, মোটেও না। আমার মনে হয় যে আমরা যদি ফিনান্সিয়াল হেলথ দেশের ভালো হয়, সেটা বরঞ্চ ইনফ্লেশনকে কমিয়ে আনে। হ্যাঁ, এটা নিয়ে আপনি বড় বড় ইকোনমিস্টের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, আর একটা যে জিনিসটা আপনি কি বললেন যে আইএমএফ এর সাথে, আইএমএফ এর লোনটাই মুখ্য না। আইএমএফ এর একটা বড় জিনিস হচ্ছে, আইএমএফ এর সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করেন, আইএমএফ এর সাথে সম্পর্ক তৈরি মানে ওরা পৃথিবীতে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য ওরা বেস্ট সাজেশন গুলো দেয়। এটা গ্লোবালি স্বীকৃত। আর আইএমএফ যেখানে যায়, আইএমএফ ঋণ দেওয়া মানে হচ্ছে তখন হয় কি, ওকে সামনে রেখে অন্যান্যরা আসে, ওয়ার্ল্ড ব্যাংক আসে, এডিবি আসে, এআইআইবি আসে, অন্যান্য বায়োলেটারাল ডোনার লাইক জাপান আসে। এরা এসে তখন ওরা দেখে যে না, আইএমএফ এর এখানে সার্টিফিকেট আছে যে এরা এখন ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে, তখন সবাই আসে। এবং এটা বাংলাদেশের বাইরের থেকে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনার জন্য এটা খুবই বিগ রোল প্লে করে। আপনি যখন বাইরের থেকে একটা ইনভেস্টমেন্ট আনতে যাবেন বাংলাদেশে, একটা বড় কোম্পানি ইনভেস্ট করার আগে সে আগে আইএমএফ এর রিপোর্টটা পড়ে যে বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথের কি অবস্থা, বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি কি জন্য। আর বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথের ক্ষেত্রে আপনি যেটা হয় যে আপনি যত ভালো রেভিনিউ থাকবে, তত আপনার বেটার আপনার এক্সচেঞ্জ মার্কেটটা ততটাই স্ট্যাবল হবে। আর এক্সচেঞ্জ মার্কেট স্ট্যাবল থাকা মানে হচ্ছে জিনিসপত্রের দামটা স্ট্যাবল থাকা। আপনি যেভাবে সরল ভাবে দেখছেন, এটা একের 1+1 করলে হয়তো 2 হয়, কিন্তু এটা কিন্তু এখানে যারা এই প্ল্যান যারা করেছেন, যারা এটা তারা সবাই বোদ্ধা ইকোনমিস্ট, তারা জানেন তারা কি করছেন। আমাদের সাথে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে উভয় দেশের মধ্যে মোট 4টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তিসমূহ নিম্নরূপ: 1. ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 1974, ওটার ব্রিফ অ্যান্ড ডিসপোজাল অফ অনক্লেভস অ্যান্ড ডিসপিউটেড ল্যান্ড, এটা ব্র্যাকেটে। জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন ফর বর্ডার, এটা হলো 2 হচ্ছে জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন ফর বর্ডার অথরিটিস 1975, এটাকে ব্র্যাকেটে বলে হচ্ছে বর্ডার ম্যানেজমেন্ট গাইডলাইন। সি মানে 3, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট প্রোটোকল 2011, ব্র্যাকেটে হচ্ছে এক্সচেঞ্জ অফ অনক্লেভস, ডিসপোজাল অফ ডিসপিউটেড ল্যান্ড। আর 4 বা ডি, কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান 2011, বর্ডার প্যাট্রোলিং, ফ্ল্যাগ মিটিং অ্যান্ড কনফিডেন্স। আর ভারত বাংলাদেশের যুগ্ম সীমান্ত নির্দেশাবলী 1975 সাল অনুযায়ী উভয় দেশের শূন্য লাইনের 150 গজের মধ্যে প্রতিরক্ষা সামর্থ্যতা মানে ডিফেন্স পটেনশিয়ালিটি সম্বলিত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। থ্যাংক ইউ। Biden.